আসলে এই শেষ সুযোগ বলতে প্রেসিডেন্ট ট্রাম্প কি বোঝাতে চেয়েছেন? কারণ এমন সুযোগ তো উনি এর আগেও বলেছেন, এরকম শেষ সুযোগের যেটাকে হুমকি ধমকি যাই বলা হোক না কেন, এই যে লাস্ট চান্স বলা হচ্ছে ডিল করার জন্য। এর আগে আমরা দেখলাম জেনেভাতেও একটা ডিলের চেষ্টা করা হচ্ছে, সমঝোতা চুক্তি। এখন আবার কি চুক্তি করা হচ্ছে? তাহলে এত কিছু থাকার পরও চুক্তিটা আসলে হচ্ছে না কেন? মানে এই যুদ্ধ দুই পক্ষই বলছে তারা আন্তরিক যুদ্ধ থামানোর জন্য, আবার দুই পক্ষে আক্রমণ করছে, তাহলে সমস্যাটা কোথায়? যে আমেরিকা যে একমাত্র পরাশক্তি ছিল পৃথিবীতে, সেটাও কিন্তু এই ট্রাম্পের আমলে শেষ হয়ে গেল। আমেরিকার এখন যে সামরিক অবস্থা, সেটি অনেক সময় দাবি করা হচ্ছে যে তাদের সামরিক অবস্থা কিছুটা ক্ষয়িষ্ণু হয়ে গিয়েছে, অস্ত্র শেষ হয়ে গিয়েছে। সেটি ফিল আপ করার জন্য বা কোনো গ্যাপিং রয়েছে, সেই গ্যাপটা ফিল আপ করার জন্য উনি সাময়িক যুদ্ধবিরতি দেন, আবার শুরু করেন। আপনিও কি সেরকম মনে করছেন কিনা? অন্যান্য কতগুলো দেশের, মিডল ইস্টের, সৌদি আরব বা ইউএই এবং আরো কয়েকটা দেশ সহ ইরান তাকে অনুরোধ করেছে, এবং ইরান পর মুহূর্তে তারা অস্বীকার করেছে যে তারা এই ধরনের কোনো চুক্তির কথা, মানে দ্বিপাক্ষিক অন্য উপায় আমেরিকার সাথে তাদের হয়নি। আসলে এই শেষ সুযোগ বলতে প্রেসিডেন্ট ট্রাম্প কি বোঝাতে চেয়েছেন? কারণ এমন সুযোগ তো উনি এর আগেও বলেছেন, এরকম শেষ সুযোগের যেটাকে হুমকি ধমকি যাই বলা হোক না কেন, সেটি তো ইনি গত 5 মাস ধরেই দিয়ে আসছেন। কিন্তু এবার একেবারে একটু ভিন্ন ধর্মী বলছেন মনে হচ্ছে, যেটি আমরা বিভিন্ন গণমাধ্যম বিশ্লেষণে দেখতে পাই। আপনার আসলে কি মনে হয়, শেষ সুযোগ মানে প্রেসিডেন্ট ট্রাম্প কি বলতে চান? আপনাকে ধন্যবাদ। মোহাম্মদুল্লাহ ভাইকে শুভেচ্ছা। অনেকদিন পর দেখা মোহাম্মদুল্লাহ ভাইয়ের সাথে। মোহাম্মদুল্লাহ ভাই যখন থাকেন তখন আমি সাধারণত বলে থাকি যে হি উইল স্পিক ইনাফ ফর বোথ অফ আস। তো আপনি যেটা বললেন, মানে এইটাই শেষ সুযোগ। আমি যদি আপনাকে প্রশ্ন করি যে ইরান কি সেই স্টোনে যে কি পৌঁছে গেছে নাকি, মানে সেখানেও তো তাকে সেই তাকে পাঠানোর কথা ছিল অনেক আগেই, বেশ কয়েক মাস আগে আমরা শুনেছি। এবং এই যে এটাকে কি বলবো, মানে হাইপার বলি, এর বাংলাটা কি হবে ঠিক আমি ঠিক অতিরিক্ত বাক বাকপটু এরকম কিছু বলতে যাচ্ছেন আপনি? নাকি বলবো ঠিক বুঝতে পারছি না। মানে এটা তো ট্রাম্পের মুখে আমরা শুনতে 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 এখন আপনি সমালোচকদের যে ট্রাম্পের এই সমস্ত কথা আর কেউ বিশ্বাস করে না, এবং ইরান তো অবশ্যই বিশ্বাস করে। দেখুন, এর আগেও কিন্তু সেই যে শেষ সুযোগটা দিয়েছে, কিন্তু এর আগে কিন্তু একটা মেসেজ এসে বলেছে যে সুযোগ থাক দূরের কথা, সেই ইরানি মানে এই যে কালকে যে অ্যাটাকটা করার কথা ছিল সেটা না করার জন্য ইরানি তাকে অনুরোধ করেছে, বা তাদেরকে, আমেরিকাকে অনুরোধ করেছে অন্যান্য কতগুলো দেশের, মিডল ইস্টের, সৌদি আরব বা ইউএই এবং আরো কয়েকটা দেশ সহ ইরান তাকে অনুরোধ করেছে, এবং ইরান পর মুহূর্তে তারা অস্বীকার করেছে যে তারা এই ধরনের কোনো চুক্তির কথা, মানে দ্বিপাক্ষিক অন্য উপায় আমেরিকার সাথে তাদের হয়নি। তাদের যে দ্বিপাক্ষিক একটা পরামর্শ চলছে সেটা ওমানের সাথে। এটার পরেই তারপরে যে আমরা এখন শুনছি যে তিনি এখন ইরানকে লাস্ট চান্স দিচ্ছে। আমি বলবো যে লাস্ট চান্স ইরান যদি দিয়ে থাকে উনি, বললেন যে এটা একটু ভিন্ন রকম, আমি ভিন্ন রকম কিছু দেখি না। তার এটা মানে বরাবরের মতোই তার এই অতিরিক্ত কথা বলার যে অভ্যাসটা, এবং সেটা যে যখন কার্যকারিতার সময় আসে সেটা মানে এটা ইট ডাজ নট টেক ইনটু অ্যাকশন। এটা আমরা পুরোপুরি বুঝতে পেরেছি। আমরা বছরের পর বছর এই ধরনের কথা শুনে আসছি, কাজেই ট্রাম্পকে বিশ্বাস করার কোনো তার মানে আপনি আপনি বলতে চাচ্ছেন যে এটা দেখতে পাই না, বা কেউ দেখতে পায় না, কেউ যে তাকে এই যে তার কথাবার্তা বিশ্বাস করার মতো এটা কেউ বলে আমি তো দেখি না। না, আপনি যেটিকে বিশ্বাসহীনতা বলছেন, সেটিকে অনেকেই আবার বলছেন কৌশলের একটা অংশ। কারণ প্রেসিডেন্ট ট্রাম্প এই ধরনের একটি কৌশল অবলম্বন করেন, একেবারে সিম্পল কথাকে অন্যভাবে উপস্থাপন করেন। প্রফেসর মুনির, আপনি আসলে আপনাকে থামাতে হয়েছিল, আপনি বলছিলেন যে এটি বিশ্বাসহীনতা বা প্রেসিডেন্ট ট্রাম্পকে বিশ্বাস করা যাচ্ছে না। কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্পের পক্ষ থেকে বা রাজনীতিবিদ যারা রয়েছেন কৌশলে, বিশেষ করে রিপাবলিকান, অনেকেই বলছেন এটি এক ধরনের কৌশল, যে প্রেসিডেন্ট ট্রাম্প বারবার যে এই ধরনের সুযোগ দিচ্ছেন বা যে থেমে থেমে যুদ্ধ বন্ধ করছেন, যুদ্ধ করছেন, এটি একটি
কৌশল, কারণ আমেরিকার এখন যে সামরিক অবস্থা সেটি অনেক সময় দাবি করা হচ্ছে যে তাদের সামরিক অবস্থা কিছুটা ক্ষয়িষ্ণু হয়ে গিয়েছে, অস্ত্র শেষ হয়ে গিয়েছে, সেটি ফিল আপ করার জন্য বা কোনো গ্যাপিং রয়েছে সেই গ্যাপটা ফিল আপ করার জন্য উনি সাময়িক যুদ্ধবিরতি দেন, আবার শুরু করেন। আপনিও কি সেরকম মনে করছেন কিনা? না, আমি তা মনে করছি না। আচ্ছা। তা অবশ্য তাদের পক্ষ থেকে ঠিক আছে, তারা আর কি বলবে, তারা এই সমস্ত ব্লাড দেওয়া ছাড়া তো তাদের কোনো উপায় নাই। এখন মোদ্দা কথা হলো, এই যুদ্ধে, শুধু এই যুদ্ধেই না, এই যুদ্ধে তো আমেরিকা পরাজিত হয়েছে। হ্যাঁ, এবং আপনি যদি আম, আহ, মানে বিশেষভাবে দেখেন, তাহলে আমি দেখব যে আমেরিকা যে একমাত্র পরাশক্তি ছিল পৃথিবীতে, সেটাও কিন্তু এই ট্রাম্পের আমলে শেষ হয়ে গেল। হ্যাঁ, আমেরিকার পরাশক্তি থাকছে না। আমেরিকার যে মিলিটারি পাওয়ার, সেটা আর সেই আগের মতো কেউ সেটাকে সেভাবে নেবেন। আমেরিকার যে মানে অর্থনৈতিক শক্তি, আমেরিকার যে তাদের একটা মানে কি বলা হতো যে দিস ইজ আমেরিকান সেঞ্চুরি, বা এটা আমেরিকার যুগ, এইটা এইটা ট্রাম্পের আমলে শেষ হয়ে গেল, বা শেষ হওয়া শুরু হলো। এইটাই আমার মনে হয় শেষ পর্যন্ত ট্রাম্পের লেগাসি হয়ে থাকবে। কাজেই এটাকে হয়তো তার মেনে নেওয়া খুব একটা মেনে নিতে পারছেন। হয়তো সেই মাঝে মধ্যে এই যে আপনি যে মিলিটারি অ্যাটাকের যে হুমকি দামকি সে যে দেয়, সে হয়তো দেয় আম, হুজুগে মেতে, অথবা ইমোশনালি ড্রিভেন হয়ে। কিন্তু তার তার যা সমস্ত মিলিটারি জেনারেল আছে, তাদের সাথে যখন আলাপ করে, তখন তারাই তাকে বোঝায় যে আসলে তাদের আর অন্য কোনো পথ নেই। এখানে আমাদের একটা জিনিস বুঝতে হবে যে এই যে বম্বিং, ধরেন আগে যে বম্বিং করেছে তার সাথে তো বম্বিং আর একটু বেশি করবে ধরে নিলাম। তারা এই সিভিল ইনফ্রাস্ট্রাকচার, যেটা আপনার যে এনার্জি ইনফ্রাস্ট্রাকচার বা ব্রিজ ট্রিজ, এগুলো তারা উড়িয়ে দেবে। এবং এগুলো উড়িয়ে দিলে কি হবে? হ্যাঁ, ইরানের তো ক্ষতি অলরেডি প্রচন্ড ক্ষতি হয়েছে, এবং আরো অনেক ক্ষতি হবে। হ্যাঁ, সেই সাথে দেখা যাবে যে মিডল ইস্টে অন্যদের যে আপনার অয়েল ইনফ্রাস্ট্রাকচার আছে, সেগুলোতেও আপনার মিসাইল যাবে, ড্রোন অ্যাটাক হবে ইরান থেকে। তাতে কি হবে? পশ্চিমাদের কি হবে? পশ্চিমাদের ইকোনমির কি অবস্থা হবে? হ্যাঁ, এটা অন্তত ইরান বুঝতে পেরেছে যে তারা যতই কষ্ট সহ্য করুক না কেন, এবং তাদের কষ্ট সহ্য করার ক্ষমতা আছে। আপনার আমেরিকার সাথে যাদের ইদানি ইতিপূর্বে যুদ্ধ হয়েছে, আপনি সেই আপনি কোরিয়ান ওয়ারেই যান, ভিয়েতনাম ওয়ারেই যান, বা তার মিডল ইস্টে যে কটা ওয়ার হয়েছে সে সমস্ত ওয়ারেই যান, তার প্রতিপক্ষ যথেষ্ট রকমের আঘাত পায়, কিন্তু আঘাত পেলেও তারা তো গিভ আপ করে না। এবং আমেরিকার এই শিক্ষাটা আজ পর্যন্ত হলো না যে আমরা যতই আঘাত করি না কেন, যাদেরকে আমরা আঘাত করি তাদের তো একটা মানে এক্সিস্টেন্সিয়াল একটা প্রশ্নের আমরা করি, জন্ম দেই, যার ফলে তারা তো গিভ আপ করে না। এবং এখানে আমরা দেখব যে ইরান যতই তাদের অসুবিধা হোক না কেন, তাদের ইকোনমি যতই ধ্বংস হোক না কেন, তাদের লোক যতই মরুক না কেন, তারা গিভ আপ করবে না। এবং এতে পশ্চিমাদের কোনো লাভ নেই। আপনার দেখবেন যে ইকোনমি তো অলরেডি অনেকটা ধ্বংসের দোরগোড়ায়। আপনার এখন সম্ভবত ইউএসএ $4 উপরে আপনার গ্যাস প্রাইস আছে। এটা এটা চলতে থাকলে, এই যুদ্ধটা যদি চলতে থাকে, এবং ট্রাম্প যে আক্রমণের কথাটা বলছে, যে ধ্বংসাত্মক আক্রমণের কথা বলছে, ওই আক্রমণটা হলেই তেলের দাম একদম আপনার $6 যাবে, 6 উপরে চলে যাবে। যার ফলে দেখা যাবে যে এই পশ্চিমাদের, বিশেষ করে আমেরিকা এবং ইউরোপের ইকোনমি, মানে আপনি বলছেন যে তেলের দামের সঙ্গে আসলে ইনফ্লেশন যুক্ত, সেটি ঠিক আছে, আপনি থাকেন। আমি একটু মোহাম্মদুল্লাহ ভাই আপনার কাছে জানতে, যেমনটি প্রফেসর মনি যে জায়গাটাতে বলছেন, যে উনি বলছেন প্রেসিডেন্ট ট্রাম্পের একদিকে দোদুল্যমান, ওনাকে বিশ্বাস করা যাচ্ছে না, আবার আরেকদিকে উনি আবার লাস্ট চান্স দিচ্ছেন, এবং উনি আবার যেমনটা ইরানের পররাষ্ট্রমন্ত্রী আপনি জানেন যে ওমানে মিটিং করছে, কারণ স্টেট অফ হরমুজ কিভাবে টেম্পোরারি চালু করা যায়। এগুলো হচ্ছে একটা পরিবেশ, কিন্তু এই পরিবেশের সঙ্গে আমার প্রশ্ন আপনার কাছে যেটি, যে এই যে লাস্ট চান্স বলা হচ্ছে ডিল করার জন্য, এর আগে আমরা দেখলাম জেনেভাতেও একটা ডিলের চেষ্টা করা হচ্ছে, সমঝোতা চুক্তি, এখন আবার কি চুক্তি করা হচ্ছে। তাহলে এই এত কিছু থাকার পরও চুক্তিটা আসলে হচ্ছে না কেন? মানে এই যুদ্ধ দুই পক্ষই বলছে তারা আন্তরিক যুদ্ধ থামানোর জন্য, আবার দুই পক্ষে আক্রমণ করছে, তাহলে সমস্যাটা কোথায়? আপনাকে ধন্যবাদ প্রফেসর মনি মুস্তফা, বিশ্লেষণও শুনলাম। উনি অনেকগুলো উল্লেখযোগ্য দিক উল্লেখ করেছেন। শুনুন,
যুদ্ধে এইখানে ছাড়াও সব জায়গায় যুদ্ধের একটা বিশেষ দিক আছে, এটা হচ্ছে ট্রাস্ট ডেফিসিট থাকে। এখানে ট্রাস্ট ডেফিসিট একবার চূড়ান্ত পর্যায়ে আছে। এটা তো একটা তো সাময়িক যুদ্ধবিরতির চুক্তি হয়েছিল, সেটা আরো দীর্ঘস্থায়ী করার জন্য কথাবার্তা চালানোর জন্য হয়েছিল। 60 দিনের ভিতরে আর একটু মানে রূপরেখাটা চূড়ান্ত করার দিকে এগিয়ে যাওয়ার কথা। সে তার ভিতরেই আবার নতুন করে মানে দুই পক্ষের পাল্টা আক্রমণ শুরু হয়ে গেছে। তো একটা তো ট্রাস্ট ডেফিসিটের কথা বলছি, আরেকটা প্রফেসর সাহেব বলেছেন ইরানের মানে আক্রমণ সহ্য করার, ক্ষতি সহ্য করার ক্ষমতা, পেশেন্স তাদের বেশি। সেটার আরেকটা দিক আছে, এটা হচ্ছে তাদের যে মানে মোল্লাতন্ত্র, তারা যদি ভেবে থাকে এবং ওয়েস্টার্ন মিডিয়া তাদেরকে ঘাবড়ে দিতে গিয়ে আপনার ওই আহমেদিনেজাদ, তাদের প্রাক্তন এক কট্টর প্রেসিডেন্ট, তাকে মোসাদ ইসরায়েলি গোয়েন্দা বাহিনী তাকে রিক্রুট করেছিল তাদের পক্ষে কাজ করার জন্য, এবং এই আক্রমণ সফল হলে তাকে রাষ্ট্রপতির আসনে বসাবে, এরকম একটা প্ল্যান ছিল। এই কথা বলে তারা ভেবেছে ওদের ভিতরে গন্ডগোল লাগিয়ে দেবে। গন্ডগোল লাগানোর চাইতে যেটা হয়েছে, ওই ট্রাস্ট ডেফিসিটটা আরো বেড়ে গেছে। তো যাই হোক, এগুলোর একটা দিক আছে। আর একটা হচ্ছে, আরেকটা আশঙ্কার কথা বলি, প্রেসিডেন্ট ট্রাম্পের আপনার তিনি কোন একটা পরিকল্পনা থেকে সাধারণত বারবার এগিয়ে যান, পিছিয়ে যান, করতে করতে শেষ পর্যন্ত উনি এই যে যাদেরকে তিনি তার বৈরী মনে করেন, প্রতিপক্ষ মনে করেন, শত্রু মনে করেন, তাদের ব্যাপারে কখনো তিনি গিভ আপ করেন না। তো তাদের ভেতরে কি প্ল্যান আছে, এবং তারা যখন প্রথম ইসরায়েল সহ একসাথে আক্রমণ করেছিলেন, একটা এজেন্ডা নিয়ে সম্ভবত তারা একটা পরিকল্পনা নিয়ে আক্রমণ করছিলেন, সেটা থুবড়ে খেয়ে পড়েছে, মুখ থুবড়ে পড়েছে এমন না বলে বলা যায় যে সেটা বিলম্বিত হচ্ছে, মানে ত্বরান্বিত করা যাচ্ছে না, ইফেক্টিভ এখন না, এটা আমরা বলতে পারি। এখন তিনি যেহেতু কোনোটা থেকে ফিরে আসান নাই, পলিটিক্যাল তার অপোনেন্ট কোনোটার ব্যাপারে, এইটার ব্যাপারে তাদের মূল পরিকল্পনা তারা বাদ দিয়ে দিয়েছেন, এটা নাও হতে পারে। আরেকটা হচ্ছে যে বারবার করে উনি বলছেন, একটা বলছেন তাদেরকে মানে তাদের সভ্যতা ধ্বংস করে দেওয়া হবে, এপ্রিল মাসে বলেছেন। তো তার মানে এইরকম ওই ভাষাটা যে তাদেরকে প্রস্তর যুগে পাঠিয়ে দেওয়া হবে। তো ইরানের পক্ষ থেকে গতকাল তাদের একজন নেতা সম্ভবত বলেছেন, তাদের সরকার পক্ষ থেকে, যে আমাদেরকে যদি প্রস্তর যুগে পাঠানো হয় তাহলে যুক্তরাষ্ট্রের যত মিত্র আমাদের এই অঞ্চল আছে সবাইকে প্রস্তর যুগে যেতে হবে। তারা যেন যুক্তরাষ্ট্রের ব্যাপারে সাথে সহযোগিতার ব্যাপারে এটা স্মরণে রাখে। এটা তো এখন এই বারবার বলতে বলতে, ওই যে বাঘের গল্প আছে, বাঘ আসছে বলা হচ্ছে, তো বারবার বলার কারণে ওইটার ভয়টা চলে গেছে।